বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের নাগরিকরা। এখন দেখুন, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা এটা দায়িত্ব বরাবরই আপনার আমার। বাট প্রতিবেশীকেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি একটু পেছনের দিকে নজর দেই, ভুটান নেপাল যাওয়ার জন্য অল্প ট্রানজিট চাওয়া হয়েছিল, সেটা কি বাংলাদেশ পেয়েছে? সোশ্যাল মিডিয়াতে এখন হরদম লেখা হচ্ছে না সেটা পায়নি। তিস্তা চুক্তির ক্ষেত্রে ক্লিয়ারেন্স কি পাওয়া গেছে? না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। চীনের সহায়তায় তিস্তা রিভার ম্যানেজমেন্ট করতে চাওয়া হয়েছে, তার অনুমতি কি পাওয়া গেছে? তার ক্লিয়ারেন্স পাওয়া গেছে? বাধা এসেছে। তার পরবর্তীতে যদি আপনি দেখেন, বর্ডারের কাছে কোনো স্থাপনা করলে বিএসএফ বাধা দেয় তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের ভৌগোলিক ব্যাপার। ঠিক আছে, নেপাল ভুটানের ট্রানজিটে তাদের অভ্যন্তরীণ ব্যাপার, ভৌগোলিক ব্যাপার, সার্বভৌমত্বের ব্যাপার। তো বাংলাদেশের ভেতরে যখন ওনারা আসবে, তখন কি এদেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অধিকার, অভ্যন্তরীণ ব্যাপারগুলো কি প্রশ্ন আসে না? খুব স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আসে। প্রতিবেশী ভারত, প্রতিবেশী যে যেগুলো আছে, আপনি ধরেন, আমরা একটা দেশ বাদ দিলাম, আপনি যে বাড়িতে আছেন, চারপাশে প্রতিবেশী যেই রকমই হোক, ভালো মন্দ মিলিয়ে তাদেরকে নিয়ে চলতে হয়। দূর সম্পর্কের, অথবা খুব কাছের আত্মীয় খুব দূরে আছে, তার চাইতে কিন্তু প্রতিবেশী আপনার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিবেশীরও পজিটিভ হতে হবে, প্রতিবেশীকেও একটু আহ, হৃদয়বান হতে হবে। ভারতের অনেক কিছুর ব্যাপারে তো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন এই মুহূর্তে রাসেল ভাইপারের যে একটা আক্রমণের কামড়ের একটা খেলা চলছে, সেটার অ্যান্টিভেনম দক্ষিণ ভারতে তৈরি হয়ে বাংলাদেশে আসে। ঠিক এইভাবে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমরা প্রশংসার সহিত স্বীকার করলাম। আবার বাংলাদেশ থেকে অনেক কিছু যায়, তাদের চাহিদা অনুযায়ী আমাদের আমও পাঠানো হয়, ইলিশ মাছ পাঠানো হয়। কোনোটাই কিন্তু ফ্রি না। ওদের এখান থেকে যেটা আসে ওইটাও পয়সার বিনিময়ে, আমাদের এখান থেকে যেটা যায় ওইটাও পয়সার বিনিময়ে, মাঝে মধ্যে উপহার থাকতে পারে সম্পর্কের খাতিরে। এবার এই যে ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ হবে, তাতে বাংলাদেশের লাভ কি ক্ষতি কি? আমরা যদি এদিকে একটু নজর দেই, 2010 সালে ট্রানজিট চুক্তি সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে বেশ লাভবান হবে। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসেবে একটি ট্রানজিট ফি বা মাসুল দিয়ে থাকে ভারত। স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে, সব মিলিয়ে প্রতি টনে দেশটির মাসুল প্রায় মাত্র 300 টাকার মতো, টনে, প্রতি টনে। অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে। কিন্তু পরে আদৌ কি কোনো $1 মিলিয়ন আয় হয়েছে তেমন তো শোনা যায় না। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এই মন্তব্য করেছেন। বাংলাদেশের ভেতর দিয়ে, মানে তাহলে তো আমরা লাভটা যা দেখাইছিলাম আমরা আসলে সেটা পাই না। এখনো আবার ঠিক এটার ক্ষেত্রে এরকমটাই বলছে সোশ্যাল মিডিয়াতে, অথবা ভারতীয় যারা আছেন তারা লিখছেন যে আপনাদের তো লাভ হবে। কিন্তু আমরা অতীতের রেকর্ড বলছে আমরা তেমন একটা লাভবান হয়নি কিংবা লাভ পাইনি। এখন আমাদের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকিটা কোথায় রয়েছে? বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি ভবিষ্যতে দেশটির নিরাপত্তার ঝুঁকিতে অনেক কিছুর প্রশ্ন রয়ে গেছে। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্য দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে, সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে। অন্যদিকে চীন ভারত সীমান্তেও বিভিন্ন সময় সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে, এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে বলে বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন। এদিকে ভারতে এ ধরনের ট্রানজিট দেওয়ার বিষয়টি চীন কিভাবে নেয়, সেটির উপরও অনেক কিছু নির্ভর করবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক এম এ সাকাওয়াত হোসেন। কারণ বাংলাদেশ এতদিন ভারত এবং চীন উভয়ের সাথে একটা ব্যালেন্স সম্পর্ক বজায় রেখে এসেছে। এখন ভারতকে সরাসরি ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি চীন যদি ভালোভাবে না নেয়, তাহলে এটা কতটুকু চালু হবে, কতটা অনেক কিছু প্রশ্ন থেকে যায়। আগামী 1 জুলাই থেকে, মানে আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলাচল শুরু হতে পারে। সেক্ষেত্রে তারা কি নতুন করে লাইন স্থাপন করবে নাকি পুরনো লাইন ব্যবহার করবে, সে অনেক কিছুর ব্যাপার রয়ে গেছে। তবে আবারও এই কথা বলছি যে ভারত
আমরা যে ভুটান নেপালের ক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের একটা ট্রানজিট চাওয়া হয়েছিল সম্ভবত 22 কি 21 কিলোমিটার, সেটার অনুমতি পাওয়া যায়নি। সেটা খুবই দুঃখজনক। তিস্তার ক্লিয়ারেন্স পাওয়া যায়নি, দুঃখজনক। চীন সহায়তা করতে চাইলো এই তিস্তার ঘটনা নিয়ে, নানান কিছু নিয়ে, সেখানে আমাদের থাকে ঝামেলা। আমাদের বর্ডার সংশ্লিষ্ট এলাকায় কোনো স্থাপনা কোনো কিছু করতে গেলে তাদের বাধা থাকে। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের ভৌগোলিক ব্যাপার, তাদের সার্বভৌমত্বের ব্যাপারে তারা এসব করে থাকে। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা এতটা ফ্রি এতটা ক্লিয়ার হয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে এদেশের ক্ষুদ্র নাগরিক, এদেশের নাগরিকরা উদ্বেগ প্রকাশ করবে, এই দাবি প্রত্যাখ্যান করবে, খুব স্বাভাবিক ব্যাপার। আমি যখন প্রতিবেশীর কাছ থেকে কিছু চেয়ে পাবো না, ঠিক তারা এমনটাই চেয়েছে। একই তো দাবি, আমরা চাইলাম ভুটান কিংবা নেপালের ক্ষেত্রে ট্রানজিট আমাদেরকে 21-22 কিলোমিটার দেওয়া হলো না, কিন্তু তারা আবার ভেতর দিয়ে যাবে, তারা ক্লিয়ারেন্স পাইল। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর যার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক মতের বাহিরেও অনেক লোক থাকে না, সবাই কিন্তু দ্বিমত প্রকাশ করছে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা আরো একবার গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন আশা করি। আর ভারতের থেকে যারা শুনছেন, আপনাদের প্রতি বিরাগ ভাজন না, আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, আমি যে প্রশ্নগুলো রাখলাম যে আমরা তো পাইনি, কেন পাইনি সে ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা। আমি আবারও বলছি, প্রতিবেশী ধরে আপনার ঘরে আগুন লাগলো, তাহলে প্রতিবেশী খুবই মনে করেন আপনার সাথে সম্পর্ক খারাপ, তারপরেও সে পানি দিতে আসবে, তারপর সে নিবানোর জন্য আসবে। প্রতিবেশী খুব ইম্পর্টেন্ট। প্রতিবেশী এখন দুই সাইড থেকে আপনার পজিটিভ হতে হবে, সবাই সবাইকে সহযোগিতা করতে হবে, একে অপরের উপর আহ, আধিপত্য বিস্তার না করে আপনার একটা সুসম্পর্ক থাকাটা উচিত। এখন সোশ্যাল মিডিয়াতে যে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের নাগরিকরা, এর পিছনে অনেক কারণ রয়েছে। কারণ আমরা পাই না, তাহলে ওনারা কেন পাবে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের থাকে, আমি আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, আপনারা জানেন। আমরা জানতে চাই, আমরা আরো ক্লিয়ার হতে চাই। আর বাংলাদেশ থেকে যারা শুনছেন, আপনাদের যদি কোনো ব্যাখ্যা থাকে, আহ, হয়তো আমার জানার পরিধি নাই থাকতে পারে, কারণ এরকম আন্তর্জাতিক অঙ্গনের এই বিষয়গুলো নিয়ে আমার ধারণা খুব একটা নেই। তারপরেও কথা বললাম, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, অনেকে আমাকে বলছে যে ভাই এই ব্যাপারে বলেন। তারপরে বলার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।